নমস্কার বন্ধুরা, আমি দীপক, সাথে মইনা। শেষ রাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘ কিছুদিন ধরে আমাদের পার্সোনাল কিছু প্রবলেমের জন্য সেইভাবে আপনাদের কাছে কোনো গল্প আমরা পেশ করতে পারিনি। এর জন্য আমরা খুবই দুঃখিত। আমরা আবারও চলে এসেছি আরও একটা রহস্যময় গল্প নিয়ে। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগাতে পারব। শুরু হচ্ছে আজকের গল্প, রুদ্রনারায়ণের বাগানবাড়ি। শেষ রাত। সময় সময় নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশাই হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলুম। না থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ কোনোদিন ম্লান হয় না। সারা বেলা মেঘদূতের আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ায় ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনোদিন পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটে বেড়াই। সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে, যার জলে 50 বছরের মধ্যে কোনো ছিপ পড়েনি, এবং মাছও আছে নাকি হাজার হাজার। আমি বললুম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। পুকুরের অধিকারী কি গোড়া বৈষ্ণব নাকি? সন্তোষ বললে, ঠিক উল্টো, তারা গোড়া শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? মুর্শিদাবাদের সাগর দিঘির নাম তো শুনেছ, রাজা মহিপালের সাগর দিঘি। হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স শত শত বৎসর। তাতে মাছও আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয় সেখানে নাকি মাছ ধরতে যায় না, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, কেউ তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেখানেই বেশি হয়। তো তোমাদের পুকুরটা কি এই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললে, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল। তিনি প্রায় সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়িটার একটা ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল, এতদিন পরে আমরা এইটুকু অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামলে। আমি মনে মনে ভাবতে লাগলুম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সাথে পুকুরের রুই কাতলার কি সম্পর্ক? সন্তোষ আবার মুখ খুললে, বললে, সেই সময় থেকেই ও বাগান বাড়িতে কেউ বাস করে না, তার পুকুরের মাছও কেউ ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছে, আজও তাদের পুজো হয়। আর সেই জন্যই বাগান, পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পূজার পর সেখানে আর থাকেন না, তাড়াতাড়ি গ্রামে ফেরে, অর্থাৎ পালিয়ে আসেন। আমি জিজ্ঞাসা করলুম, ওখানে অপদেবতার ভয়টয় আছে নাকি? তাও ঠিক জানি না, এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক যত নানান রকম কানাঘুষো করে বটে, আমি সেসবে কানটান পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয়। সব বাজে কথা। এইসব কথা নিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলি ভর সন্ধ্যেবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত পেতনি, দৈত্য দানব, রূপকথার নায়ক নায়িকা। ভূত পেতনি বেঁচেছিল সেই মানদাতার যুগে। একেলের মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না। হ্যাঁ, আমারও তো ওই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীন পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠতে যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকতো না। আমি জিজ্ঞাসা করলুম, রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরা নিষেধ নাকি? না, এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, তার কাছ থেকেই অনায়াসেই অনুমতি আনতে পারি।
ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেকেই মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারোর সেই ইচ্ছে নেই। সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নাকি নিরাপদ নয়। আমি উৎসাহিত হয়ে বললুম, সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। আমি খালি এখানেই মাছ ধরবো না, দিন তিনেক ওই বাগান বাড়িতে নির্জনভাবে বাসও করব। নির্জন বাস? দেখো, প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ এসব আমি ভালোবাসি। আর তৃতীয়ত, শহরের জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভেতরে মনকে খানিকটা ছুটি দেবার স্বাদ হচ্ছে। সন্তোষ বললে, বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগানবাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে কোনো লোকালয় নেই। চারিদিকে ধুধু করছে মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে একসময় চমৎকার ছিল, বহুকাল পরেও আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলুম মন্দিরবাসী 2 পাষাণ দেবতার দয়ায়। পুকুরের জল তাদের নিত্য পুজোর কাজে লাগে, তাই নিয়মিতভাবে তার পঙ্কোদ্ধার করা হয়। বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে যেমনভাবে ছিল প্রায় সেভাবেই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভিতরে ও বাহিরে যে মার্জনা কার্য হয়েছে এটাও আন্দাজ করতে পারলুম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। এই বাড়িখানাকে তেমন বোধ হলো না। মনে হলো এখনও তার প্রত্যেকটি ইঁট প্রাণের হিল্লোলে জীবন্ত, যেন এখনও তার ঘরে ঘরে বাজছে নীরব চরধ্বনি। বললুম, সন্তোষ, এ বাড়িতে ভুতুড়ে কোনো লক্ষণ নেই? দোতলার ওই কোণের ঘরটি দক্ষিণ খোলা, আমরা ওই ঘরেই আশ্রয় নেব। সন্তোষ মাথা নেড়ে বললে, অসম্ভব। ওই ঘরে রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। ও ঘর তালাবন্ধ, কারোর প্রবেশের অধিকার নেই। বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানে পেলে দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি। তারপরই এক মুহূর্তের ভেতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গৃহগামী গাভীর হাম্বাধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ পাইনি। স্তব্ধতাকেও মানুষ চক্ষে দেখলুম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারিদিকে ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকলি, তরুকুঞ্জের পত্রমর্মর, বাতাসের দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঐক্যতান। সুন্দর। গাড়ি বারান্দার ওপরে একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাতের নিদ্রার বন্দোবস্ত করতে। মন্দিরের ভেতর থেকে 3 জন লোক হঠাৎ বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলুম পূজারী। তারা হনহন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললুম, মশাইরা অবাক হয়ে কি দেখছেন? পূজারী বললে, আপনি কে? জমিদারবাবুর অতিথি। পূজারীর 2 চক্ষু বিস্ফারিত করে ততস্বরে বললে, অতিথি এ বাড়িতে? সেরকমই তো মনে হচ্ছে। পূজারী আর কিছু বললেন না। তারা 3 জনেই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুতপদে বাগানের সীমানা পেরিয়ে হঠাৎ যেন অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করত, কিন্তু সে আর সময় পেলুম না। কারণ সুদূরে একটা তালবনের মাথার ওপর আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মুকুটমণি। সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি।
কাজে সন্তোষী করলে নিজের হাতে রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছায় না। আমি চেষ্টা করলে কেবল একটা জিনিসই ভালো রাঁধতে পারি, ভাত। তবে হাঁড়ি নামিয়ে দিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলুম সেখানে একখানা সেকেলে পালঙ্ক, দুইখানা কাঠের কেদার, দুখানা টুল, দেওয়ালে টাঙানো দুখানা মস্ত মস্ত আরশি, একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড একটা আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ। দেওয়ালের খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে, সবগুলোই সেকেলের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের ওপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামী কল্লকার মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুষ্করিণী হচ্ছে ছিপধারীদের জন্য স্বর্গস্বপ্ন। বড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন ঘাগি মাছের অভাব। ফ্যালোটোপ, তোলো মাছ কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুকুও সন্দেহ নেই। মনের আনন্দে এমনই সব আলোচনা চলছে। এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, রাত 12:30 বেজে 2 মিনিট। বললুম, তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে একবার আকাশের চাঁদমুখ দেখে আসি। উঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে একটা অভিহিত শব্দ। মেঝের ওপর দিয়ে হুড় হুড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে নিয়ে ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর, যার মধ্যে কারোর ঢুকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললুম, তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না, তবে ও ঘরে এমন সশব্দে চেয়ার টানল কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথাও দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। 8 মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুমদাম শব্দ করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উচ্চ ও পাগুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ, কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খলভাবে। সন্তোষ বললে, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই ওখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে, চলো দেখে আসি। এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত। ঘরের কোণ থেকে আমরা মোটা লাঠিগাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লুম। নিচে নেমে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি নিজে হাতেই বন্ধ করে তবে ওপরে গিয়েছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাপও নেই যার ভেতরে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিকে ধপধপ করছে ঘাস বিছানা। একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তবে বাড়ির ওপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসেছে সে এর মধ্যে কোথায় গিয়ে গা ঢাকা দিলে? সবিস্ময় এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের ওপরে দেখলুম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জলে যেন ছটফট করে চারিদিকে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন তোলপাড় করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে জ্যোৎস্নামাখার জলচক্রের পর জলচক্র। সন্তোষও দেখতে পেলে। দুজনেই ছুটে ভাঙা ঘাটের ওপরে গিয়ে দাঁড়ালুম। প্রথমটা আর কিছুই দেখতে পেলুম না। তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের 2খানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায়ভাবে 2 হাত ওপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে। দ্রুতপদে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভিতরে। ক্রমে আমার বুকের ওপরে জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হাত দুখানা হঠাৎ একেবারে অদৃশ্য হলো।
ভাবলুম লোকটা বোধহয় একেবারে তলিয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে ভেসে উঠেছে। তার দুই হাতের মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকে ধরবার চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলুম এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড টান অনুভব করলুম। আমার লাঠি ধরে জলের ভেতর থেকে কে যেন সজোরে টান মারছে, প্রচণ্ড টান। সে বিষম টান আমি সামলাতে পারলুম না। আরও একখানে এগিয়ে গেলুম এবং জল উঠল প্রায় আমার গলার উপরে। নিজের প্রাণ বাঁচাবার জন্য হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি। এমন সময় পেছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরলে। তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির ওপরে দিকে নিয়ে চললে এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের ওপরে টলতে টলতে এসে উঠল এক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললুম, সন্তোষ, ভয় নেই, আমার কিছু হয়নি, কিন্তু এই লোকটিকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা তখনও ঘাটের ওপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার ওপরে হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তে একটা বিকট চিৎকার করে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। সেরকম প্রচণ্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। হঠাৎ সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুৎ আহতের মতো আমি হঠাৎ উঠে বসলুম এবং তারপরেই স্তম্ভিত নেত্রে দেখলুম ঘাটের উপর শায়িত এক আড়ষ্ট নিচেষ্ট দেহ। তার হাত আছে, আছে পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, কিন্তু স্কন্ধের ওপরে নেই, কেবল তার মুন্ডু। সে হচ্ছে কবন্ধ। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান দ্বিতীয় পর্ব শোনানোর জন্য। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ও রহস্যময় ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা ইমেলে সরাসরি আমাদেরকে পাঠাতে পারেন। এভাবেই জুড়ে থাকুন শেষ রাত চ্যানেলের সাথে। শেষ রাত।